নমস্কার, এক্সপ্রেস অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমাদের অনুষ্ঠান জনপ্রিয়তার ব্যারোমিটারের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের অনুষ্ঠান গতকাল আপনারা দেখেছেন, যেখানে প্যানেল দ্বিধাবিভক্ত হয়ে গেছিল। আমাদের আলোচ্য বিষয়সূচি ছিল যে বিদেশের বিভিন্ন ম্যাগাজিন এবং স্বদেশের অর্থাৎ দেশেরও বেশ কিছু ম্যাগাজিন এবং সংবাদপত্র নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমার ইঙ্গিত দিয়েছেন। আমাদের প্যানেল দ্বিধাবিভক্ত হয়ে গেছিল। মহানন্দা কাঞ্জিলাল যেমন বলেছেন যে ইস্যু ভিত্তিক ভাবে এটাকে বিচার করতে হয়, এটা সার্বিকভাবে বিচার করা সম্ভব নয়। প্রদীপ সিং বলেছেন যে দুটি ক্ষেত্রে কেবলমাত্র নরেন্দ্র মোদীর সাফল্য রয়েছে, একটি হচ্ছে প্রতিরক্ষা এবং অন্যটি হচ্ছে বিদেশ নীতি। এছাড়া অন্য সব জায়গায় তিনি ফ্লপ। এবং অন্যদিকে বিজেপি প্রতিনিধি নীলাঞ্জন লাহিড়ী বলেছিলেন তিনি 10-এর মধ্যে 11 নম্বর দেবেন নরেন্দ্র মোদীকে, কারণ তিনি বলেছেন যে এত সফল প্রধানমন্ত্রী এদেশে আসেনি। আজকে আমরা জনপ্রিয়তার ব্যারোমিটারের দ্বিতীয় পর্ব শুরু করছি, কারণ গতকাল আলোচনা সর্বাঙ্গীন এবং শেষ হতে পারেনি। আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করছি। দ্বিতীয় পর্বের শুরুতেই আমি মহানন্দা কাঞ্জিলালের কাছে যাব। মহানন্দা কাঞ্জিলাল, আমি একটু ফ্ল্যাশব্যাকে অতীতে যেতে চাই। 2014 সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন, তখন প্রশান্ত কিশোর অর্থাৎ ইলেকশন স্ট্র্যাটেজিস্ট তার সঙ্গে ছিলেন, এবং তিনি নরেন্দ্র মোদীকে এমন ভাবে প্রজেক্ট করলেন বা পজিশনিং করলেন, সেটা হচ্ছে একজন চাওয়ালা বলে। অর্থাৎ আমাদের স্মরণ আছে 2014 সালের নির্বাচনে চাওয়ালা ইমেজটা অনেক বেশি প্রতিভাত হয়েছিল নরেন্দ্র মোদীর অন্য ইমেজের থেকে। এবং আমরা জানি যে ভারতবর্ষের মানুষ হ্যাভ নট যারা, তাদের প্রতি খানিকটা দৌর্বল্য থাকে, এবং হ্যাভ এবং হ্যাভ নটদের এই লড়াই ভারতবর্ষে দীর্ঘদিন ধরে চলছে। আমরা কদিন আগে অলিম্পিকেও দেখেছি যে মেয়েদের হকি সেমিফাইনালে যখন হেরে যাচ্ছে ভারতীয় দল, তখন রানী রামপালের জন্য, যেহেতু তিনি একজন হ্যাভ নট দের প্রতিনিধি, একটা দুঃখের বাতাবরণ তৈরি হয়েছিল। তো কোথাও কি মনে হয় যে নরেন্দ্র মোদীর যে 2014 সালে পজিশনিংটি ছিল, আজ 2021-এ এসে সেটা অনেকটা তকমাটা গা থেকে সরে গেছে? তার জনপ্রিয়তার যে আকাশচুম্বী একটা ব্যাপার ছিল, সেই ক্যারিশমা, যে চাওয়ালা একজন প্রধানমন্ত্রী, সেটা খানিকটা চলে গেছে বলে নরেন্দ্র মোদী খানিকটা সমস্যায় পড়েছেন, কি মনে হয়? সবাইকে শুভ সন্ধ্যা। যেটা নিয়ে আমাদের আগের দিনেরও আলোচনা শুরু হয়েছিল, সেটার কন্টিনিউয়েশনই বলি যে প্রথমত নরেন্দ্র মোদীজি যে 2014 সালে প্রধানমন্ত্রী হয়েছেন, তার পেছনে অনেকগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক কারণ আছে। প্রশান্ত কিশোর তিনি তো একজন প্রফেশনাল ভোট মেকার বা গাইড বলতে পারেন। সেক্ষেত্রে উনি নরেন্দ্র মোদীকে সাহায্য করেছিলেন, এবং যে জিনিসটা মূলত ভারতবর্ষের মানুষের কাছে প্রজেক্ট করা হয়েছিল, যেটা আপনি বললেন চাওলা, দেখুন যে কেউ যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে, ভারতবর্ষে এটা খুব ম্যাটার করে না, কারণ তার কাজটাই বড় কথা। ভারতবর্ষের ফিলসফি এমন, দর্শন এমন, যে আমরা তো খুব ভোগবাদে, যদিও আমাদের কমার্শিয়াল লাইফ এখন গ্লোবালাইজ লাইফে অনেক বেশি ভোগবাদ, কনজিউমারিজম, কিন্তু কোথায় যেন ভারতের অন্তরাত্মার মধ্যে এই ভোগবাদের বিপরীতে একটা স্রোত বয়ে চলে। কাজে সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে এলেই যে অসাধারণ কাজ করতে পারবে না, সেটা তো নয়। এবং বহু ক্ষেত্রে সেটা প্রমাণিত যে সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে এসে তারা অনেক উঁচুতে উঠেছে। কাজেই সোনার চামচ মুখে দিয়ে জন্মালেই যে সে বড় নেতা হবে, বড় অভিনেতা হবে, বড় দার্শনিক হবে, কি বড় অধ্যাপক হবে, এমন কোনো কথা নেই। এবং নেতৃত্বের ক্ষেত্রে বলছি যে নেতৃত্বের ক্ষেত্রে তো জনসাধারণকে নিয়ে চলতে হয়। এবং ভারতবর্ষের দরিদ্র দেশ, ডেভেলপিং কান্ট্রি আমরা বলি, উন্নয়নশীল দেশ, অনেক দারিদ্র, অনেক বেকারত্ব। সেখানে সাধারণ মানুষের মন জয় করতে হলে তাকে একটা অর্ডিনারি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসাটা প্রজেক্ট করা যেতে পারে, বা সেটা একটা রাজনৈতিক পদ্ধতি। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে শুধু এই ইমেজটা কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষেত্রে বড় কথা ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর আগে যারা আমাদের এখানে দিল্লিতে নির্বাচিত হয়েছিলেন, সরকার গড়েছিলেন, সেটা ইউপিএ বলুন বা অন্যান্য যুক্ত ফ্রন্ট ইত্যাদি, সেখানে আমরা দেখেছি যে বহুদিন বাদে নরেন্দ্র মোদী একটা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দিল্লিতে এসেছেন। তার কারণ তিনি একটা মজবুত নেতৃত্বের স্বপ্ন দেখিয়েছেন মানুষকে। একটা স্থায়ী সরকার এবং মজবুত নেতৃত্ব, এই দুটোর একটা স্বপ্ন কিন্তু ভারতবর্ষকে দেখাতে উনি সক্ষম হয়েছিলেন।
এবং একটা নেতৃত্ব, মজবুত নেতৃত্ব কেন বলছি, কারণ আগেও যে মনমোহন সিং এর সরকার ছিল সেটাও একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না কংগ্রেসের, সেখানেও সাপোর্ট ছিল অন্যান্য পার্টির, এবং যখনই একটা সাপোর্টের প্রশ্ন আসে তখন অনেক ইস্যুতে আমরা দেখেছি পার্লামেন্টে তারা তাদের সাপোর্ট তুলে নেয়, আবার একটা অস্থায়ী অবস্থা তৈরি হয়। যেরকম আপনার 1999 সালে অটল বিহারী বাজপেয়ী যখন এনডিএ সরকার তৈরি করতে যান তখন 13 দিনের মাথায় তার সরকার পড়ে গিয়েছিল। তার মানে অস্থির অবস্থাটা কিন্তু প্রথমত দেশের জন্য কাম্য নয়, এবং ভারতবাসী কিন্তু সেটা বোঝে, যে কোনো মানুষ সেটা বোঝে। এখন যেটা হচ্ছে যে এই ধরনের অর্থাৎ মহানন্দা যে কথা বললেন, মহানন্দা বললেন যে প্রজেকশন, সেই প্রজেকশনটা হয়তো একটা কাজ করেছে, কিন্তু বাস্তবে ব্যাপারটা এরকমই দাঁড়িয়েছে যে নরেন্দ্র মোদীর ঠিক সেই সময় আসা, যে সময় বা ইউপিএ 1 ভুগছে, সেই সময় মনমোহন সিং এর নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাবার জন্য নরেন্দ্র মোদীর আগমন। আমি এই ইস্যুতে একটুখানি যাবো প্রদীপ সিং কাছে। প্রদীপ সিং প্রশান্ত কিশোর যেভাবে প্রজেক্ট করেছিলেন, আমি আসি মহানন্দা, প্রশান্ত কিশোর যেভাবে প্রজেক্ট করেছিলেন, আমরা দেখেছি যে যেভাবে তিনি বলে প্রজেক্ট করেছিলেন, সেই সময়টাতে আমরা দেখেছি তার একটা ডিভিডেন্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেয়েছিলেন। কারণ স্বীকার করি আর চাই না করি, আজকেও যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশের বাড়ির মেয়ে ইমেজটা থেকে সরিয়ে দেওয়া হয়, তার কাজ খুব ভালো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কোথাও একটা মানুষ আইডেন্টিটি খোঁজে এবং নিজের একটা একটা কোথাও প্রতিনিধিত্ব খোঁজে। সেক্ষেত্রে একজন চাওয়ালা অথবা পাশের বাড়ির মেয়ে মুখ্যমন্ত্রীর পদে বসেছে, এটা বোধহয় একটা ম্যাটার করে। কি মনে হয় যে 2014 সালে এই বিষয়টি কতটা ম্যাটার করেছিল প্রদীপ সিং? ও যখন গুজরাটে নরেন্দ্র মোদী গুজরাট থেকে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আসে, তার আগের যে ইলেকশনটা হয়েছিল গুজরাট নির্বাচন, সেটা 2012 সাল। সেই 12 সালের গুজরাট নির্বাচনে বিজেপি খুব খারাপ অবস্থায় ছিল। সেই তখনই প্রশান্ত কিশোর গুজরাটের নির্বাচনে নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্ত হয়, এবং যুক্ত হওয়ার পর নরেন্দ্র মোদীকে সেই তৃতীয়বারের জন্য সেই গুজরাট নির্বাচন সাফল্যের সঙ্গে উত্তীর্ণ করে। তারপরে পরবর্তীকালে সেটা 2014 সালে যখন প্রধানমন্ত্রীত্বের প্রশ্ন আসে কিংবা দিল্লির সর্বভারতীয় নির্বাচন হয়, তখন প্রশান্ত কিশোর ওনার সঙ্গেই, তখন উনি মানে ব্যাকফুটে পেছনের সারিতে থেকে পর্দার আড়ালে থেকে প্রধানমন্ত্রীর হয়ে, এই যে প্রধানমন্ত্রিত্বের দাবিদার একটা রাজ্য নেতা, সে হঠাৎ কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় পর্যায়ের নেতা, এবং সর্বভারতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় পর্যায়ে কোন সর্বভারতীয় দলের মুখ হবে, সেটার পেছনে যে খেলাটা ছিল সেই খেলাটাও খেলেছিলেন এই প্রশান্ত কিশোর। সেইগুলো কিন্তু আমরা সবাই অস্বীকার করে যাই। যে নরেন্দ্র মোদীর উত্থানটা দেখি, নরেন্দ্র মোদী উত্থানের পেছনে যে যেসব মানুষগুলো কাজ করেছিল সেইগুলো আমরা দেখি না। দাদা আমি আপনাকে আবারও বলি যে ভারতবর্ষে এরকম কোনো ব্যাপার নেই যে চাওয়ালা প্রধানমন্ত্রী হয়েছে, চা মানে কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হয়েছে, এটা আমরা আমাদের কাছেই আছে। কিন্তু যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন কৃষকের ছেলে হয়ে, তিনি তাকে বলতে হয়নি এটা যে আমি কৃষকের ছেলে হয়েও প্রধানমন্ত্রী হয়েছি। কৃষকের ছেলে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, সে তো আমরা দেখেইছি, বল্লভভাই প্যাটেলজি। তারপরে কৃষকের ছেলে কিং মেকারের পর্যায়ে পৌঁছেছে, যার হাত ধরে কালে দিনে কংগ্রেস সরকার পতন ঘটেছিল, সেটা জয়প্রকাশ নারায়ণ, সেটাও আমরা দেখেছি। অত্যন্ত দরিদ্র হলে এবং সেটাকে যে কাজে লাগিয়ে মানুষ কাজে লাগায় কিনা সেটা তার উপর নির্ভর করে। নরেন্দ্র মোদী বেসিক্যালি সেই সময়টা মার্কেটিং করেছিলেন, সেই মার্কেটিং প্রসেস মানে বিজ্ঞাপন, নিজের বিজ্ঞাপনটা করিয়েছিলেন, সেই বিজ্ঞাপনটা সফল হয়েছিল, সারা দেশবাসী সেই বিজ্ঞাপনের আদলে ডুবে গেছিল। এবং তার সঙ্গে সঙ্গে সেই সময় যে শুধুই নরেন্দ্র মোদীর সাফল্য আমি এটা বলবো না, তার সঙ্গে সঙ্গে সেই তৎকালীন কংগ্রেসের লিডারশিপের অভাব, নেতৃত্বের অভাব ছিল। তারপরে সেই কংগ্রেসে আবার যৌথভাবে কোনো কোনো সরকার চললে সেই সরকারের অনেক কিছু মহানন্দাদি যেমন বললেন যে সেই সরকারের অনেক কিছু দায়বদ্ধতা বেড়ে যায়, অনেক কঠিন সিদ্ধান্ত তারা নিতে পারেন না। তার মধ্যে থেকেও যতদিন প্রণব মুখার্জি ছিলেন ততদিন কঠিন সিদ্ধান্ত নিতে পেরেছিলেন, কারণ তিনি একজন এমন মাস্টারমশাই যে তার কাছে হোমওয়ার্ক করার এত এভিডেন্স থাকতো
যে সেই কাজটা করতে পারতেন। যেমন ধরুন একটা উদাহরণ দিতে পারি যে গ্যাসের সাবসিডি কমিয়ে দেওয়া, গ্যাসের সংখ্যা 12তে নামিয়ে আনা, সেটা 6 করতে চেয়েছিলেন, তারপরে কালে দিনে 9 করে তারপরে 12তে গিয়ে দাঁড়িয়েছিল যে মাসে একটি করে গ্যাস তার সাবসিডি দেবে সরকার। যেমন আগে তার কোনো নিয়ন্ত্রণ ছিল না, কিন্তু প্রণব মুখার্জি অর্থমন্ত্রী থাকার সময় তার কাছে এত শক্তিশালী সব তথ্য ছিল যে তথ্যের কাছে বিরোধীরা তো কিছু বলতেই পারেনি, সরকার পক্ষও কিছু বলতে পারেনি। এমন অবস্থায় সবাইকেই তার তথ্য মানতে হয়। তা ব্যাপারটা হলো যে দুর্বল নেতৃত্বের জন্যই এই ঘটনাগুলো ঘটে। আপনাকে বলি, যদি একটা বলিষ্ঠ নেতৃত্ব সেই সময় থাকতো, অদ্ভুত ভাবে নরেন্দ্র মোদী যখন ভারতবর্ষের রাজনীতিতে ইন করেছেন, তখন বেসিক্যালি সেই অর্থে কোনো সঠিকভাবে না বিরোধীতে না শাসকে, ধরুন যদি বিজেপির কথা বলি, তখন তৎকালীন বিজেপি বিরোধী দলের দুজন নেতৃত্বই সামনে ছিল। একটা হলো রাজ্যসভার যিনি দলনেতা ছিলেন আপনার অরুণ জেটলি, আর যিনি লোকসভার দলনেতা ছিলেন সুষমা স্বরাজ। এই দুটোই নাম ছিল, এই দুটো মুখই সামনে ছিল। তার মাথায় ছিল যদি বলতে পারেন তা প্রবীণ মানুষ এল কে আডবাণী। এদের সবাইকে সরিয়ে তখন দেশের সভাপতি হলো আপনার রাজনাথ সিং। এদের সবাইকে সরিয়ে সেই মার্কেটিং এর ভারের উপরে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তার দলকে ছাপিয়ে যায় এবং তারপরে কালে দিনে বিরোধী পক্ষকে ছাপায়। আর আমরা প্রত্যাশার এমন একটা সরকারের মধ্যে দিয়ে চলছিলাম, এমন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছিলাম, যে সময়টা সমস্ত কিছুতেই করাপশন হয়ে যাওয়াতে আমরা তখন ভাবছিলাম হয়তো দেশটা বোধহয় এই করাপশনেই জলাঞ্জলি গেল। আর সেই সময়টা মনমোহন সিং অত্যন্ত ভদ্র শিক্ষিত মানুষ হবার জন্য তিনি সব সময় যে সব উত্তর দিতে হবে এটা কখনো মনে করতেন না। এটাও একটা মুশকিল হয়েছিল যে এরকম আজকের দিনে যিনি প্রধানমন্ত্রী তার মতো করে এত নিচে নামতে পারেননি কখনো মনমোহন সিং। তা আমি মানি যে ওনার মতো মানুষ এতটা নিচে নামা সম্ভব নয়, কিন্তু এই প্রধানমন্ত্রীকে পেয়ে। প্রদীপ সিং বলেছেন মার্কেটিং, বিপণন এবং প্রচার তিনটি ক্ষেত্রেই নরেন্দ্র মোদীর হয়ে কাজ করেছে প্রশান্ত কিশোরের মস্তিষ্ক। আমি মহানন্দার কাছে যাবো। মহানন্দা, চাওয়ালা ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন না এই কথা আমি বলবো না। যেমন একটু আগে প্রদীপ সিং বলেন কৃষকরা নানান ক্ষেত্রে এসছে, কিন্তু ভারতীয়দের একটা ইনহেরেন্ট প্রবণতা আছে, এটা স্বীকার করি আর না করি, আমরা হ্যাভের থেকে হ্যাভ নটের দিকে বেশি পাল্লা ভারী দিতে ভালোবাসি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা বা নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের কালটিকে আমি তিনটি ভাগে ভাগ করছি: 2014 থেকে 16, 16 থেকে 18 এবং 18 থেকে 21। আমরা যদি দেখি মহানন্দা, 2014 থেকে 2016 আমরা যে নরেন্দ্র মোদীকে দেখেছি, 2016 থেকে 18 সেই নরেন্দ্র মোদীকে আমরা পাইনি, এবং 18 থেকে 21 আমরা নরেন্দ্র মোদীর রূপান্তর দেখেছি। এই যে তিনটে কাল আমি বললাম, আপনি যদি আপনার রাজনৈতিক সমীক্ষা দিয়ে তিনটে কালকে একটু বর্ণনা করেন, তাহলে আমাদের দর্শকরা বোধহয় উপকৃত হবে। 2014 থেকে 16, 16 থেকে 18 এবং 18 থেকে 21। প্রথম কথা হচ্ছে, যখন উনি প্রথম এলেন তখন ভারতবর্ষের সামনে আমি বললাম একটা একটা স্বপ্ন উনি দেখিয়েছিলেন। সেই স্বপ্নটা মূলত উন্নয়নের একটা স্বপ্ন, এবং উনি অত্যন্ত সাধারণ একটা ঘর থেকে এসেছেন। সেটা দেখে মানুষকে একটা ইমেজ, যেটা আমি বলতে চাই, যেটাকে মোদি মডেল বলা হয় বা মোদি ইমেজ, সেটা কিন্তু ভীষণভাবে কাজ করেছিল ওই 2014 ভোটে। 2014 যখন উনি প্রথম প্রধানমন্ত্রী হলেন, তখন কিন্তু ওনার এই ইমেজটা ভারতবাসীর মনে বেশ কিছুদিন ছিল, যে উনি একটা কিছু করবেন। কারণ আগের যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ ইত্যাদিতে মানুষ ক্লান্ত হয়ে গিয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হতে পারে যে কংগ্রেসের জমানায় অনেক বড় বড় নেতা, মনমোহন সিং এর মতো একজন পণ্ডিত মানুষ ছিলেন, কিন্তু তিনি তো সব ডিসিশন নিতে পারতেন না। কারণ আমি যেটা বললাম, একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলে ভারতবর্ষে কোনো আইন পাশ করানো যায় না, সব জায়গায় বাধা, মানে অনেক সমস্যা আছে। সেক্ষেত্রে এত বড় একটা দেশ, এত মেম্বার, বিরোধী দল তো আছেই, তার সঙ্গে যদি জোট সরকারের যারা সহযোগী দল তারা বাধা তৈরি করে, তার ফলে মনমোহন সিং এর মতো প্রধানমন্ত্রী পেয়েও কিন্তু আমাদের অনেক রকমের বাধা সৃষ্টি হয়েছিল, এবং দুর্নীতির একটা বিশাল অভিযোগ চারিদিক থেকে এসেছে। যার জন্য ভারতবর্ষের মানুষও বোধহয় একটা পরিবর্তন চেয়েছে, যেটা ডেমোক্রেসিতে কিন্তু খুব কমন। ডেমোক্রেসি তখনই সাকসেসফুল হয় যখন তাতে একটা পরিবর্তন আসে। কাজেই সেই পরিবর্তনটা চেয়েছিল, এবং জাতীয় স্তরে নরেন্দ্র মোদী যেভাবে নিজেকে প্রজেক্ট করতে সক্ষম হয়েছিলেন,
সেটা কিন্তু তার রাজনৈতিক দিক থেকে বিশাল লাভ হয়েছিল। কাজে 14 থেকে 16 প্রথম দিকে মানে তাকে বুঝতেই মানুষের আস্তে 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 সময় লেগেছে। তিনি নানা ধরনের পলিসি নিচ্ছেন, তিনি নীতি আয়োগ তৈরি করলেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে প্ল্যানিং কমিশনকে ভেঙে তিনি নীতি আয়োগ করলেন, তিনি ডিমানিটাইজেশন চালু করলেন। ডিমানিটাইজেশনটা কি সেটা বুঝতে বুঝতেও বা দেশের মানুষের প্রচুর অশিক্ষিত মানুষ, সাধারণ অর্ধশিক্ষিত মানুষ, তারা বোঝেই না ডিমানিটাইজেশনটা কি। তারা শুধু বুঝলো যে কাল থেকে আমার হাতে যে টাকা সেটার কোনো ভ্যালু থাকবে না, তাহলে কি করতে হবে, তাহলে সেই টাকা নিয়ে ব্যাংকে লাইন দিতে হবে, এর বাইরে তারা কিছু বোঝে না। মানে একটা অনেকগুলো পলিসির ক্ষেত্রে মানুষ, এবং সেটারও কারণ কি, ডিমানিটাইজেশনের কারণ হিসেবে প্রধানমন্ত্রী খুব সুন্দরভাবে বক্তৃতা দিলেন। উনি কিন্তু খুব সুন্দর বক্তৃতা দেন, এটা মানতেই হবে যে ওনার বক্তব্য মানে প্রেজেন্ট করার মধ্যে একটা বেশ কনভিন্সিং, একটা বিশ্বাসজনক একটা ব্যাপার থাকে। সেটা উনি বলেছেন যে দেশের দুর্নীতি দূর করাটা এই সরকারের একটা বড় উদ্দেশ্য, এবং এই দুর্নীতির জন্য সবকিছু, দুর্নীতির অবসানের জন্য সবকিছু করতে সরকার বদ্ধপরিকর। সাধারণ মানুষকে বোঝালেন আপনারা সবাই চান একটা সুন্দর ভারতবর্ষ আমরা গড়বো, দুর্নীতিহীন ভারত, আসুন আমরা সবাই এটায় সামিল হই। মানে সেই স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করার মতো একটা ব্যাপার থাকে না মানুষকে, যেটা জননেতারা তখনকার দিনে করেছিলেন, যে স্বাধীনতার জন্য লড়তে হবে, ঠিক সেই ধরনের একটা ব্যাপার। তো এই যে ব্যাপারগুলো মানে প্রজেক্ট করা হয়েছিল, তাতে মানুষ কিন্তু বিশ্বাস করেছিলেন, এবং সত্যি ডিমানিটাইজেশনটা হয়েছিল আমাদের দেশে। এবং তারপরে আরো জিনিস যেমন জিএসটি, জিএসটি এমন একটা ট্যাক্স, তার কিন্তু অনেক মানে কি বলবো পজিটিভ দিক আছে, এটা মানতেই হবে থিওরিটিক্যালি। কিন্তু জিএসটি চালু করতে গেলে একটা পরিকাঠামো লাগে, সেটা ওভার নাইট আজকে সন্ধ্যেবেলা বসে আমি কাল থেকে জিএসটি চালু করে দেবো সেটা করা যায় না, অসুবিধে। সেটা ধীরে ধীরে পদ্ধতিগত ভাবে আনতে হয়, আওতায় আনতে হয়। তো সেজন্য জিএসটিটা খুব হঠাৎ চালু হয়েছে। কিন্তু এই আইডিয়াস গুলো কিন্তু কনস্ট্রাকটিভ, এটা বলার পর ডিমানিটাইজেশনের কথা আমি বলছি না, ডিমানিটাইজেশন করে কিন্তু আখেরে ভারতবর্ষের কোনো লাভ হয়নি। কিন্তু জিএসটিটা একটু ধীরে ধীরে পরিকাঠামোগত ভাবে যদি চালু করা যেত, আমার মনে হয় সেটা কিন্তু দেশের লাভই হতো। যাই হোক, তো এই কতগুলো ব্যাপার। এবং আপনি এবার যেটা বলছেন যে 2014 থেকে 16 থেকে 18 মানে পরের যে টার্মটা, পরের টার্মেও কিন্তু আবারও নরেন্দ্র মোদীজি সুন্দর একটা স্বপ্ন গড়ার আছে দিনের স্বপ্ন মানুষকে দেখালেন। মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, তারা চায় দেশটা সুন্দর হোক, বেকারত্ব দূরীকরণ হোক, এবং উনি বলেছেন এত চাকরি তৈরি হবে, এত মানুষের উপকার হবে, গরিব মানুষদের জন্য এত কিছু করা হবে। মানে একটা স্বপ্ন, স্বপ্নটা উনি দেখাতে পেরেছেন। শুধু তাই না, এই যে বিশেষ করে পুলওয়ামা অ্যাটাক বা উরির যে সার্জিক্যাল স্ট্রাইক, এগুলোকে খুব সুন্দর করে প্রজেক্ট করা, এগুলো তো একটা ব্যাপার। তো এগুলো উনি দেখিয়েছেন যে ভারতবর্ষের নেতা নেত্রীরা তারা দেশের সুরক্ষার জন্য কনসার্ন, তারা লড়াই করছে, তাদের পাশে সরকার আছে, কিভাবে ভারতের সেনাবাহিনী তারা বিদেশিদের রুখতে সক্ষম হচ্ছে। অনেকগুলো স্বপ্ন তিনি কিন্তু সুন্দরভাবে দেখাতে পেরেছেন। তার সঙ্গে আরেকটা জিনিস যেটা উনি দেখাতে পেরেছেন সেটা হচ্ছে গুজরাট মডেল। এখানে আমি একটা কথা বলবো, অর্থনীতির জ্ঞান থেকে, সামান্য জ্ঞান হয়তো আমার আছে অর্থনীতির, সেখান থেকে বলছি যে গুজরাট মডেল, গুজরাট কিন্তু হিস্টোরিক্যালি একটা উন্নত রাজ্য। মানে সেটা অনেক দিন থেকে, সেটা স্বাধীনতা উত্তর পরবর্তীকালে গুজরাট, মহারাষ্ট্র এরা কিন্তু অর্থনৈতিক দিক থেকে বাণিজ্যের জায়গা এবং উন্নত রাজ্য। কাজেই নরেন্দ্র মোদীজি সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, কাজে সেজন্য মানুষের কাছে এটা বোঝানো সহজ যে গুজরাটে উনি একটা ডেভেলপড রাজ্যকে উনি চালিয়েছেন। কাজেই ভারতবর্ষ যদি চালান তাহলে নিশ্চয়ই ভারতবর্ষ সেই রকম একটা উন্নত জায়গায় পৌঁছবে। কাজে এই কতগুলো আমি কি বলবো যে একটা প্রেজেন্টেশন যেটাকে, সেটা উনি খুব সুন্দরভাবে মানুষকে দেখাতে সক্ষম হয়েছে। এবারে না লাস্ট যে ফেজটার কথা আপনি বলছেন, যেটা 18 থেকে 21, যেটা এখন চলছে 18, আমি এবার অর্থনৈতিক দিক থেকে আবার বলবো যে 2014 সালের পর থেকে কিন্তু ভারতবর্ষে অর্থনৈতিক বৃদ্ধির হার হ্রাস পেয়েছে। সেটা একেবারে সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা থেকে বলছি, এটা আমার কথা নয়, এটা একেবারে ডেটার কথা। অর্থনৈতিক উন্নতি বা অর্থনৈতিক গ্রোথ যেটাকে মাপা হয়, জিডিপি গ্রোথ রেট কিন্তু 2014 সাল থেকে কমে গেছে। আনএমপ্লয়মেন্টও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে।
শিল্পায়ন যেটা প্রয়োজন দেশের অগ্রগতির জন্য, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমি সমস্ত টিভি শোতেই বলে থাকি, এখানেও বলছি, সেই বড় শিল্প, বৃহৎ শিল্প, শুধু তাই নয়, যে শিল্প এমপ্লয়মেন্ট জেনারেট করবে সেই ধরনের শিল্পের প্রয়োজন ভারতবর্ষে। সেই শিল্পের অগ্রগতি কিন্তু এই টার্মে, অর্থাৎ এই যে বিজেপি সরকারের টার্মে কিন্তু সেইভাবে দেখা যায়নি। তার ডেটাও আমার কাছে আছে। বৃহৎ শিল্পের কথা বলছি। শিল্প হয়েছে, তথ্য প্রযুক্তি শিল্প বেড়েছে, কিন্তু তথ্য প্রযুক্তি শিল্পই একমাত্র শিল্প নয় যেখানে মানুষকে এমপ্লয় করা যাবে। তথ্য প্রযুক্তি শিল্পে কাজ করতে গেলে কতগুলো পার্টিকুলার হ্যাঁ, টেকনিক্যাল একটা পার্টিকুলার স্কিল লাগে। কাজে সেটা নিশ্চয়ই বেড়েছে। গ্লোবাল মার্কেটেও তথ্য প্রযুক্তি শিল্পের একটা জায়গা তৈরি হচ্ছে। কিন্তু জবলেস গ্রোথ যদি হয় তাহলে ভারতবর্ষের মতো দেশে কিন্তু সেটা একটু ক্ষতিকারক। এবং আমাদের অর্থনীতির তত্ত্বে জন মেনার্ড কেইনসের কথা বারবার উঠে আসছে, গত বছর থেকেই আমরা ডিসকাস করছি, যে জন মেনার্ড কেইনস বারবার বলেছেন যে উন্নয়নশীল দেশে যদি রিসেশন হয়, যদি আনএমপ্লয়মেন্ট বাড়ে, তাহলে সরকারি ক্ষেত্রকে এগিয়ে আসতে হবে। সরকারি ক্ষেত্র যদি বিনিয়োগ না করে তাহলে চাকরি তৈরি হবে না। কারণ বেসরকারি ক্ষেত্র সবসময় তাদের উদ্দেশ্য মুনাফা। এটা থিওরিটিক্যালি শুধু নয়, এটা বাস্তব সত্য। কাজে প্রাইভেট সেক্টর কিন্তু মুনাফা দেখবে, সেখানেও জব তৈরি হবে, কিন্তু দেশের মানুষকে রোজগার করানো বা এমপ্লয়মেন্ট জেনারেট করাটা তাদের উদ্দেশ্য নয়। কাজে সরকারের ক্ষেত্রটাকে বাড়ানো জন মেনার্ড কেইনসের তত্ত্বে আছে, এবং সেটাই কিন্তু অর্থনৈতিক উন্নতির একটা বড় হাতিয়ার। কাজে সেই জিনিসগুলো কিন্তু একটু করার প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে। এসে গেছেন। আমরা বুঝতে পারলাম মহানন্দার বিশ্লেষণ থেকে যে 2014 থেকে 16, 16 থেকে 18 এবং 18 থেকে 21 তিনটি যে পর্বে আমরা ভাবি নরেন্দ্র মোদী সরকারকে, তাহলে প্রথম পর্বে 2014 থেকে 16 তার মধ্যে যে ইতিবাচকতা ছিল, 16 থেকে 18 অর্থনৈতিক ভাবে এবং অন্যান্য নানান ক্ষেত্রে তিনি খানিকটা পশ্চাদপসরণ করেন। তার পরবর্তী পর্বে অর্থাৎ 18 থেকে 21 অর্থনীতির ক্ষেত্রে মুখ থুবড়ে পড়া এবং কোভিড আসা, সবকিছু মিলে নরেন্দ্র মোদী সরকারকে অস্বস্তির মধ্যে পড়তে হয়। আমি নীলাঞ্জন লাহিড়ী বিজেপির যিনি নেতা তার কাছে যাব। কোথাও কি মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী সময়ের থেকে আগে ভেবেছিলেন, তিনি সময়ের থেকে আগে ভেবেছিলেন, অথচ ভারতবর্ষ প্রস্তুত ছিল না? আমরা জানি জিএসটি অর্থাৎ গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, এক দেশ এক নীতি এক কর, এটা অত্যন্ত সুস্বাস্থ্যের লক্ষণ, কিন্তু ভারতবর্ষ পরিকাঠামোগতভাবে তৈরি ছিল না। ডিমনিটাইজেশন, আমি আজকেও বলবো, আমি জানি এই কথাটা বলার জন্য অনেকেই হয়তো বা রুষ্ট হবেন বা অনেকেই ডিবেট করবেন। ডিমনিটাইজেশন অথবা যে বিমুদ্রাকরণ যেটি ছিল, সেটি কিন্তু কালো টাকা বের করার জন্য, আমাদের টাকা জঙ্গিদের হাতে ইনফ্লাক্স হয়ে চলে যাচ্ছিল সেগুলো রোধ করার জন্য, এবং একই সঙ্গে একটা বিষয় ছিল যে একটা শ্রেণীর হাতে টাকাটা সঞ্চিত হচ্ছে, সেই টাকাটাকে আরো বেশি স্প্রেড করে দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষ তৈরি ছিল না। আমি সেই জন্যই নীলাঞ্জন লাহিড়ীর কাছে যাচ্ছি, মোদী যে ভাবনাগুলো ভেবেছেন সেই ভাবনাগুলো কি সময় থেকে একটু আগে ভাবা হয়ে গেছে? কি মনে হয় নীলাঞ্জন? শুভ সন্ধ্যা। এই নেটওয়ার্ক জন্য একটু দেরি হলো আমার জয়েন করতে। শুভ সন্ধ্যা জানাই, আপনাকে শুভ সন্ধ্যা জানাই। আমি বলছেন কথা গতকালকেও বলেছি, আগেও বলেছি, মনিটাইজেশনটা নিয়ে যারা মনিটাইজেশনের পরে কিন্তু নির্বাচন হয়েছে ভারত জুড়ে। এই 2019 সালের নির্বাচনে দেশের মানুষ সেই সমর্থন করেছেন বলেই নীলাঞ্জনের ভয়েস ক্র্যাক হচ্ছে, নীলাঞ্জনের ইন্টারনেটটা বোধহয় সঠিক নেই। আমি ইন্টারনেটের বিষয়টা একটুখানি দেখে নেবার জন্য, কারণ ভয়েস যাচ্ছে এবং ভয়েসটা সঠিকভাবে আসছে না। নীলাঞ্জন, কি করা যায়? আমরা শুনতে পাচ্ছি না বা বুঝতে পারছি না। আমি জানি না অন্য কমিউনিস্টরা কি বলবেন, বুঝতে অসুবিধা হচ্ছে। আমি প্রদীপ সিং এর কাছে যাচ্ছি। প্রদীপ সিং, যে কথাটা আমরা বললাম সময়ের থেকে আগে ভাবা, কোথাও কি সময়ের থেকে আগে ভাবার জন্য খানিকটা সমস্যা হয়ে গেছে? নরেন্দ্র মোদী সময়ের থেকে আগে ভেবেছেন, ভারতবর্ষ প্রস্তুত ছিল না, ব্যাপারটা কি সেরকমই হয়ে দাঁড়ায়নি? আমি আপনার সঙ্গে একদম এক ছিদ্রবিন্দুও সহমত নই। তার কারণ
যে ডিমনাইজেশন মানে মুদ্রার কি বলে এটাকে ডিমনিটাইজেশন যেটা করা হয়েছিল, সেই প্ল্যানিং, হ্যাঁ ডিমনিটাইজেশন যেটা করা হয়েছিল সেটা সেই প্ল্যানিংটা ছিল আমাদের মনমোহন সিং জি, সোনিয়া গান্ধী এবং তার সরকারের সমস্ত রাজনৈতিক দল তাকে সমর্থন না করার জন্য তিনি এই কাজটি ইমপ্লিমেন্ট করতে পারেননি। তিনি কেন চেয়েছিলেন এই কাজটি করতে, সেটার যদি আপনি ব্যাখ্যা দেখেন তাহলে মনমোহন সিং নিজে বলে গেছেন যে সরকার কত টাকা ছেপেছে তার হিসাব সরকারের কাছে নেই, সেই জন্য ডিমনিটাইজেশন দরকার। ডিমনিটাইজেশন দরকার হলে যদি করতে হয় সেটারও একটা হোমওয়ার্কের মাধ্যম দিয়ে তিনি করতে চেয়েছিলেন, কারণ তিনি এত বড় অর্থশাস্ত্রী ছিলেন যে তিনি নিজেও জানতেন যে ডিমনিটাইজেশন করলে দেশের সরাসরি জিডিপিতে ধাক্কা খাবে সেটি। তাতে সেই জন্য তিনি 6 মাস 8 মাস সময় নিয়ে হোমওয়ার্ক করে তিনি করতে চেয়েছিলেন ডিমনিটাইজেশন। কিন্তু সোনিয়া গান্ধী এবং তৎকালীন যে তার যে দলের কেন্দ্রীয় সরকার, সেই সমস্ত রাজনৈতিক দলের সহমত না থাকার জন্য তিনি সেটা করতে পারেননি। সেই ভাবনাটাই গায়ের জোরের ওপর চাপিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী। আমি সেই জন্য আপনার একটা যুক্তি খণ্ডন করলাম যে নরেন্দ্র মোদী যে সময় করেছিল তার জন্য দেশ প্রস্তুত ছিল না, সেটা আমি মানলাম, কিন্তু এই কাজটা নরেন্দ্র মোদীর ভাবনা, এটা আমি খণ্ডন করলাম। এক। 2 নম্বর, যেটা বলছেন যে এক দেশ এক কর, এই ভাবনাটি প্রণব মুখার্জি যখন অর্থমন্ত্রী ছিলেন, এই ভাবনাটি প্রণব মুখার্জির। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী হলো আপনার এই আজকের দিনের বর্তমানের প্রধানমন্ত্রী, তিনি এক দেশ এক করের বিরোধিতা করেছিলেন তৎকালীন অবস্থায়, জিএসটির বিরোধিতা করেছিলেন যে আমি জিএসটি লাগু হতে দেব না গুজরাটে। তিনি প্রণব মুখার্জিকে সরাসরি একের পর এক 11টি চিঠি লিখেছিলেন এবং প্রণব মুখার্জির সঙ্গে মিট করে তিনি সরাসরি তার বিরোধিতা করেছিলেন। কিন্তু প্রণব মুখার্জি সেদিনকে তৎকালীন বিজেপির জানতেন না প্রণব মুখার্জি তিনিও মনে মনে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, আর তিনি প্রধানমন্ত্রী হয়ে সব থেকে আগে সেটা ইমপ্লিমেন্ট করলেন গায়ের জোরের উপর দাঁড়িয়ে। জিএসটি ভারতবর্ষের জন্য অত্যন্ত জরুরি পরিষেবা, সেটি গায়ের জোরের উপর নয়, সেটি হলো দেশকে তৈরি করা, তার পরিকাঠামো তৈরি করা, সমস্ত ব্যবসায়ীকে সমস্ত এই করের মধ্যে যারা যারা আছে তাদের সঙ্গে কথা বলা, তাদেরকে সহমতে নেওয়া, তাদের কনফিডেন্সে নেওয়া, কনফিডেন্সে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আর দেশকে তৈরি করে তারপরে সেই দেশের একটা পরিকাঠামো তৈরি করার পরেই এইটার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, না হলে জিএসটির জন্য সরাসরি 2% আমাদের জিডিপিতে ধাক্কা খেয়েছে তখন তৎকালীন অবস্থায়। সুতরাং আপনি যদি আজকে সেই সমস্ত কৃতিত্বগুলো নরেন্দ্র মোদীকে দেন, আমি তার চরম বিরোধিতা করব, কারণ এই সমস্ত কাজগুলি হলো কংগ্রেসের প্ল্যানিং ছিল, কংগ্রেসের সেই চিন্তাশীল মানুষগুলোর প্ল্যানিং ছিল, তারা করতে পারেনি। আমি আবার যুক্তির খাতিরে বলবো যে কেন্দ্রীয় সরকার যদি অনেক দলের হয় তাহলে যে দুর্বলতা প্রকাশ পায়, সেই দুর্বলতার প্রকাশ কঠিন সিদ্ধান্ত না নেওয়া। আবার নরেন্দ্র মোদী কেন সিদ্ধান্ত নিতে পারলেন না, যেহেতু নরেন্দ্র মোদী একক মেজরিটিতে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ ছিল, সেই অবস্থায় সেই জন্য এই সিদ্ধান্তগুলো গায়ের জোরে দেশের মানুষের উপর চাপিয়ে দিতে পেরেছে। আজকের দিনে আমি বিরোধিতা করছি। আরেকটাও পলিসি আমি আপনাকে বলি, কৃষক আইন, তুমি কৃষকদের সঙ্গে কথা বলবে। আমাদের দেশ সর্বময় বর্ণময় দেশ, এখানে কৃষকরা হলো সব থেকে সংখ্যাগরিষ্ঠ, মানে উপার্জনের দিক থেকে কিংবা কাজের নিরিখে যদি আপনি যুক্ত থাকার নিরিখে যদি বিচার করেন, তাহলে সব থেকে বেশি সংখ্যক মানুষ কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত। সেই অবস্থায় দাঁড়িয়ে আপনি কৃষকদের সঙ্গে কথা বললেন না, একটা আইনকে জোর করে কৃষক সমাজের ওপর, সেই যে সম্প্রদায় আমাদের খাদ্য দিচ্ছে, দেশের অর্থনীতির ওপর, যার ওপর দাঁড়িয়ে আছে, সেই সম্প্রদায়ের ওপর একটা জোর করে বিল চাপিয়ে দিলেন। এটা কখনো সংখ্যার ওপর, অহংকারের ওপর হতে পারে না। সমস্ত সংস্থাকে, সমস্ত মানুষকে কনফিডেন্সে নিতে হবে। আমি মহানন্দার কাছে যাব। মহানন্দা, প্রকারান্তরে প্রদীপ সিং কিন্তু স্বীকার করে নিলেন যে তারা এই ভাবনা চিন্তা করেছিলেন কিন্তু ইমপ্লিমেন্ট করেছেন নরেন্দ্র মোদী। আমাদের মনে রাখতে হবে ভাবনা চিন্তা করা এক জিনিস আর সেটাকে ইমপ্লিমেন্ট করা আর এক জিনিস। নরেন্দ্র মোদী এটিকে ইমপ্লিমেন্ট করতে পেরেছিলেন এবং সময়ের আগে তিনি ভেবেছিলেন, যে কথাটা বললাম সেটাও প্রদীপ সিং প্রকারান্তরে মেনে নিলেন। জিএসটি এক দেশ এক কর নীতি, এটা প্রণব মুখোপাধ্যায়ের ভাবনা ছিল। এই বিষয়ে প্রদীপ সিং একদম ঠিক কথা বলেছেন। নরেন্দ্র মোদী সেই সময় বিরোধিতা করেছিলেন, কিন্তু পলিটিক্সে
কোনোটাই স্ট্যাটিক নয়। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর তিনি বুঝেছিলেন এক দেশ এক নীতি, কিন্তু কোথাও কি মনে হয় না যে এক দেশ এক কর নীতিটা আমাদের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের দ্বিচারী নীতির জন্যই এই বিষয়টি সঠিক হতে পারলো না? নইলে এক দেশ এক কর নীতি তো ভালো ছিল। পেট্রোপণ্য যদি এক দেশ এক কর নীতি জিএসটি লাগু হতো তাহলে বোধহয় ভালো হতো, কিন্তু কেউ কার নিজের পাইটা ছাড়তে রাজি নন, কোনো মুখ্যমন্ত্রী ছাড়তে রাজি নন নিজের অধিগত টাকাটা। সেই কারণে এটা খানিকটা অসুবিধা হয়ে গেল নাকি? হ্যাঁ, জিএসটি তো আমি বললাম যে থিওরিটিক্যালি জিএসটি খুব খুব একটা অর্থনৈতিক দিক থেকে তো এটার অনেক গুণ আছে, কিন্তু এর আগে কোন সরকার এটা করতে পারেনি, কারণ ওই একই সমস্যা যেটা বললাম, জোট সরকার ছিল, যেটা প্রদীপ বাবু এক্ষুনি বললেন যে করতে পারেননি। কিন্তু যেহেতু নরেন্দ্র মোদীর সেই সুবিধেটা ছিল যে উনি সংখ্যাগরিষ্ঠ হয়ে এসেছেন সরকারে, যার জন্য উনি ইমপ্লিমেন্ট করতে পেরেছেন, যে জন্য যেভাবে তিনি ডিমানিটাইজেশন চালু করতে পেরেছেন, এটা কি জোট সরকার হলে উনি পারতেন? হতে পারতেন না, কারণ অনেক বাধা আসতো সেখানে। বক্তব্যটা হচ্ছে যে বিজেপির প্রধান হিসেবে যে কটা নীতি উনি নিচ্ছেন সেটা কি হয়ে যাচ্ছে, ভীষণ অ্যাব্রাপ্টলি এবং খুব হঠাৎ হয়ে যাচ্ছে, যার জন্য ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের ইনফ্রাস্ট্রাকচার হয়তো তৈরি নয়, সেগুলো একটু ভেবেচিন্তে করার প্রয়োজন রয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এনআরসি নিয়ে, যেটা আমাদের সিএএ বা এনআরসি, এটা নিয়ে একটা খুব কি বলবো, যে এক্ষেত্রেও একটা জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে অনেক অসুবিধের সৃষ্টি হয়েছে। যেভাবে আসামে এটা চালু করার চেষ্টা হয়েছে, তাতে দেখা গেছে যে অনেক রকমের সমস্যা তৈরি হয়েছে। কাজে যে কোনো পদ্ধতি ভারতবর্ষের মতো বৈচিত্র্যময় দেশে যে কোনো পলিসি নেবার আগে কিন্তু অনেক আটঘাট ভেবে চিন্তে নেওয়া উচিত। সেটা জানি না কতটা উনি করতে পেরেছেন, বা পরবর্তীকালে উনি কতটা করবেন, কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, সেটা তো নিশ্চয়ই আমরা দেখব। আরেকটা যেটা বলছি, আপনি যেটা বলছেন এক দেশ এক নীতি, সেটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে সব ক্ষেত্রে উপকারিতা দেয় না। তার কারণ ভারত চূড়ান্ত একটা বৈচিত্র্যময় দেশ। এখানে আপনি মণিপুরের যে স্ট্রাকচার, মেঘালয়ের যে স্ট্রাকচার, সেটা কখনোই হরিয়ানা পাঞ্জাবের সঙ্গে মিলবে না। কি দক্ষিণ ভারতের যে স্ট্রাকচার, সেটা উত্তর ভারতের সঙ্গে মেলে না। কাজে এখানে যেমন ভাষার ক্ষেত্রেই বলছি, কোনো ভাষাকেই কিন্তু জাতীয় ভাষা এভাবে বলে দেওয়া খুব প্রবলেম্যাটিক। এই প্রবলেম আগেও হয়েছে, দাক্ষিণাত্যের ক্ষেত্রে যখন হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, তখন প্রচুর বিরোধ হয়েছে, এটা নিয়ে আন্দোলন হয়েছে। কাজে আপনি যেটা বললেন যে এক দেশ এক নীতি, এটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে সব জায়গায় খাটে না। জিএসটির ক্ষেত্রে অন্য জিনিস, জিএসটিটা একটা প্রয়োজনীয় ট্যাক্স, সেটা একটা জিনিস, কিন্তু সমস্ত নীতির ক্ষেত্রে আমি গোটা ভারতবর্ষকে একই এতে বেঁধে ফেলবো, এটা কিন্তু অত সোজা ব্যাপার নয়, এবং এটা করার আগে অনেক ভাবা উচিত, ভারতবর্ষের বৈচিত্র্যের কথা ভেবে করা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুর অনেকদিন আগে বলে গেছেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য, অর্থাৎ তিনি বলেছেন যে ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে খুঁজতে হবে। যেটা মহানন্দা বললেন যে এক দেশ এক কর নীতিটা হয়তোবা প্রযোজ্য হওয়া প্রয়োজন ছিল, অথবা প্রয়োজন হতে পারেনি পরিকাঠামোর অভাবের জন্য, কিন্তু এক দেশ এক নীতি হওয়া সম্ভব নয়। কিন্তু কোথাও আমি 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 প্রদীপ সিং একটা কথা বলেছেন নীলাঞ্জন কৃষি বিল নিয়ে, আমি কৃষি বিল নিয়ে আলোচনায় আসিনি। কোথাও কি দেখে মনে হচ্ছে যে কৃষকদের কথা, যে কৃষকরা আমাদের ভাত রুটির সংস্থান করেন, তাদের ক্ষেত্রে তাদের সঙ্গে ডায়ালগ এন্ড মোর ডায়ালগ এই প্রসেসটাতে না গিয়ে নরেন্দ্র মোদী সরকার যেভাবে বুলডোজ করলেন, সেটা নরেন্দ্র মোদীর একনায়কতন্ত্রের খানিকটা পরিচয়। তিনি কি কোনো জায়গায় ডিক্টেটর হয়ে যাচ্ছেন? তার বিপুল সংখ্যাধিক্য থাকার জন্য তিনি কি ডিক্টেটর হয়ে যাচ্ছেন? তার জন্য কি তার জনপ্রিয়তা কমছে? কি মনে হয় নীলাঞ্জন? বিষয়গুলো উপস্থাপনা করছেন, কথা বললে করছি কিন্তু এর সঙ্গে নীলাঞ্জনের ভয়েস অত্যন্ত ক্র্যাক হচ্ছে, নীলাঞ্জন অত্যন্ত ক্র্যাক ডিস্টর্টেড ভয়েস আসছে, যার জন্য দর্শকরা এবং আমাদের প্যানেলিস্টরাও হয়তো বা বুঝতে পারছেন না। আমি ইন্টারনেটটাকে আরেকবার আমি রিস্টার্ট করতে বলবো, রিস্টার্ট করে হয়তো দেখা যাবে যে ভয়েসটা এরকম ডিস্টোরেশন হচ্ছে না। আমি মহানন্দার কাছে যাব, বা প্রদীপের কাছে যাব, রাদার প্রদীপের কাছে যাব।
প্রদীপ, যে কথাটা বলা হচ্ছে যে নরেন্দ্র মোদীর কৃষি বিল, যে কথাটা তুমি এক্ষুনি তুললে, কৃষকদের স্বার্থ বিরোধী বিল, এই বিলটা যদি ইউপিএ 2 সরকার থাকতো, বা আমি কথার কথা বলছি তৃণমূল সরকার যদি থাকতো ক্ষমতায় কেন্দ্রে, তাহলে তারা কিভাবে ট্যাকেল করতো? দাদা, আমি তৃণমূল সরকার ক্ষমতায় নেই, আমি সুতরাং এটা নিয়ে ভবিষ্যৎবাণী করে আমি কিছু বলতে পারবো না। আমি যেটা বলতে পারি যে একটা বৈচিত্র্যময় দেশ, যেখানে কৃষিটাই হলো সব থেকে বেশি মানুষের অর্থনৈতিক ভরসা, কিংবা সেই কৃষিজ কাজকর্মের সঙ্গে সব থেকে বেশি মানুষ তাদের রুজি রুটি জড়িয়ে, সব থেকে বেশি কৃষক সম্প্রদায় আমাদের দেশে। আমাদের দেশ কৃষি কৃষিজ জাত দ্রব্যের জন্যই সব থেকে বেশি পরিচিত, এবং সব থেকে অর্থনৈতিক দিকের সব থেকে বেশি দিকই অর্থ সব থেকে বেশি দিকটাই আসে কৃষিজ সামগ্রী থেকে, কিংবা আমাদের খাদ্য সংস্থান সবটাই আসে কৃষিজ উপাদান থেকে। আমি সেই জন্য বলতে চাই, তাদের নিয়ে যদি কোনো বিল করতে হয়, সেই বিলটার রূপ কেমন নেবে, কি দাঁড়াবে, আমার মনে হয় যে তাদের সঙ্গে তাদের অঞ্চল ভিত্তিক প্রতিনিধিত্ব, যেটা প্রণব মুখার্জি তৎকালীন অবস্থায় জিএসটি কে লাগু করার জন্য সমস্ত রাজ্য ধরে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি মিটিং করেছিলেন, তাদের কি ডিমান্ড সেটা বুঝেছিলেন, বুঝিয়ে সেই তার একটা খসড়া তৈরি করে দিয়ে গেছিলেন, যার জন্য জিএসটি কে এরা এত তাড়াতাড়ি দুম করে প্রধানমন্ত্রী, আজকের দিনের প্রধানমন্ত্রী দুম করে চাপিয়ে দিতে সহজ হয়েছিল। যে প্রণব মুখার্জি একটা খসড়া বিল এবং তার উপর হোমওয়ার্কের কাজ করে দিয়ে গেছিলেন। আমি যেটা বলতে চাই, যদি প্রয়োজন পড়ে তাদের জন্য একটা বিল তৈরি করতেই হবে, তাহলে সমস্ত রাজ্য জুড়ে কৃষক সমাজ, ধরুন পাঞ্জাবের কৃষকের যে প্লাস পয়েন্ট কিংবা মাইনাস পয়েন্ট, বাংলার কৃষকের সেটা প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট নয়। পাঞ্জাবের কৃষকদের যে বড় জমিতে চাষ করা হয়, বা আবার বাংলার ক্ষেত্রে সেটা ক্ষুদ্র জমিতে চাষ করা হয়, ছোট ছোট জমির মালিকানা, সেই রকম সারা ভারতবর্ষের এক একটি রাজ্যের এক এক রকম বৈচিত্র্য আছে। সেই সমস্ত সবটা রাজ্যেরই কৃষক সমাজ আলাদা আলাদা, তাদের কি গুণ, তাদের কি সুবিধা, তাদের কি অসুবিধা, সেটা নিয়ে তার সেই রাজ্য ধরে ধরে, সেই কৃষক সমাজ ধরে ধরে দীর্ঘ আলোচনার দরকার ছিল। থাকার পর সবাইকে ঐক্যমত এক জায়গায় এনে তারপরে বিল ইমপ্লিমেন্ট করা উচিত ছিল, কিন্তু সেটা করা হয়নি। এই সংখ্যা তত্ত্বের নিরিখে, গণতন্ত্রকে দুর্মুষ করে দেওয়ার নিরিখে এই মোদী সরকার শুধু তার মানে কি বলবো, নিজেদের পাওনাদার যাদেরকে টাকা পাইয়ে দেওয়ার কথা ভাবনা চিন্তা করেছে, আম্বানি আদানিকে, তাদেরকে ছাড়া, তাদের সুবিধা রক্ষা করা, তাদের স্বার্থ রক্ষা করা ছাড়া তারা কৃষি আইনের আর কৃষকদের কথা ভাবেইনি। আমি আপনাকে বলি, সারা ভারতবর্ষ জুড়ে যদি মোদী 2014 সালে এসে থাকে আজকের দিন পর্যন্ত, যদি আপনি অ্যানালিসিস করে দেখেন যে কার ডেভেলপমেন্ট হয়েছে, কার সবকা সাথ সবকা বিকাশ হয়েছে, কার আছে দিন হয়েছে, জানেন সেটা কে? সেটা একমাত্র বিজেপি পার্টি স্বয়ং। তাদের 7,000 স্কোয়ার ফিটের রাজপ্রাসাদের মতো পার্টি অফিস হয়েছে সমস্ত রাজ্য জুড়ে। তাদের পার্টি অফিসের সংখ্যা আপনার মাথা ঘুরিয়ে দেবে সেই সংখ্যা। আজকে বিজেপি একমাত্র রাজনৈতিক দল যে সংখ্যা তত্ত্বের নিরিখা, অঙ্কশাস্ত্রের নিরিখা কত উপরে চলে গেছে, সব থেকে ধনী রাজনৈতিক দল হয়ে গেছে। তাহলে তারা সুবিধাটা পাচ্ছে কিভাবে? এবার আমি বলি, আপনি অর্থনৈতিক শাস্ত্রে যেটা বলে, আমি ব্যাংক থেকে আদানিকে আমি যদি 1,000 কোটি টাকা কোনো প্রকল্পের জন্য পাইয়ে দিই, সেই 1,000 কোটি টাকা যদি ব্যাংক থেকে আমি পাইয়ে দিলে 1,000 কোটি টাকার মধ্যে 300 কোটি টাকা সে বিজেপি কে সরাসরি ডোনেট করছে। তার মানে দেশের অর্থই ঘুরপথে গিয়ে বিজেপির পকেটে পড়ছে। বিজেপির পকেটে পড়ে আপনি সমস্ত সম্প্রদায়ের মানুষ, আমরা সবাই শেষ হয়ে গেলাম, এদিকে বিজেপি এবং তার রাজনৈতিক অর্থ আর সম্পদ বৃদ্ধি। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস গতকাল সমস্ত দলগুলির যে ডোনেশন, সেই ডোনেশনের তালিকা প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে যে বিজেপি যে অর্থ সংগ্রহ করেছে 787 কোটি সামথিং টাকা, সেটি কংগ্রেস, এনসিপি এবং তৃণমূল কংগ্রেসের মিলিত টাকার থেকেও বেশি। অর্থাৎ ডোনেশনের ক্ষেত্রে, যেটা এইমাত্র প্রদীপ সিং বললেন, বিজেপি গত 5 বছরে যে ডোনেশন সংগ্রহ করেছে সেটা কংগ্রেস, এনসিপি এবং তৃণমূলের থেকে অনেক বেশি। অর্থাৎ তিনটে মিলিত দল যদি 10 টাকা পায়, তাহলে বিজেপি একাই সেখানে 30 টাকা সংগ্রহ করেছে। সুতরাং আমি এই বিষয়ে আসছি না, আমি শুধু প্রদীপ সিংকে একটা জিজ্ঞেস করবো। প্রদীপ সিং, পশ্চিমবঙ্গ সরকার যে কৃষক মান্ডিগুলো তৈরি করেছিল সেগুলোর কি অবস্থা?
আমি শুধু এই প্রশ্নটা করব, আমি সঠিক উত্তর চাই যে কৃষক মান্ডিগুলোর কি অবস্থা। কি অবস্থা মানে আজকের দিনেও চলছে কৃষক সিঙ্গুরে মান্ডিগুলো কৃষক মান্ডি এবং কৃষক আছে, সিঙ্গুরে কৃষক সিং- মান্ডি তালা আছে, সেখানে ধুলোর আস্তরণ পড়ছে, এটা কেন হলো? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের নিয়ে কাজ করার জন্য আমাদের যে কৃষক বন্ধু প্রকল্প আছে এবং কৃষক মান্ডিকে একটা সুষ্ঠু প্ল্যানিং এ দেওয়া হয়েছিল। আজকের দিনে করোনার জন্য আজকের দিনের অবস্থায় কৃষকরা সেই মান্ডিতে গিয়ে বিক্রি করতে পারেনি। সেই অবস্থায় তারা নিজেরাই কখনো কখনো বাজারে সরাসরি চলে গেছে, কারণ মান্ডিতে লোক আসেনি এই করোনা কালের জন্য, 2 বছরের জন্য। সেই জন্য আজকে বন্ধ হতে হয়েছে। কারণ মান্ডিতে যদি আপনি কৃষকরা আসে, মান্ডিতে যদি আমি একটু বলে নিই দাদা, আমি একটু বলে নিই। গেল, কারণ করোনা কালে এই সিঙ্গুরের কৃষক মান্ডি বন্ধ হয়নি, এটি তার আগেই বন্ধ হয়ে গেছিল, অনেক আগে, শুরুতেই এটা হোঁচট খেয়েছিল। এনিওয়ে সেটা আলাদা ব্যাপার। আমি এই প্রশ্নটা আমি এই জন্যই করলাম যে কৃষকদের স্বার্থ সব রাজনৈতিক দল ভাবে, আবার কেউ কেউ ভাবেও না। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য অনেক প্রকল্প নিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্প। কেন্দ্রীয় সরকার নিয়েছেন কিনা সেটা ডিবেটেবল। কৃষক বিলটা নিয়ে তারা কিন্তু ল্যাজে গোবরে হচ্ছে। আমি মহানন্দার কাছে অন্য একটি বিষয় নিয়ে যাব। মহানন্দা, আমরা বারবার কতগুলো কথা বলছি, যে কথাগুলোর মধ্যে এসে গেছে, একেবারে পরিষ্কারভাবে এসে গেছে এনআরসি এবং সিএ, অর্থাৎ সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং ন্যাশনাল রেজিস্টার অফ ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্টার্স, অর্থাৎ এই দুটি বিষয় এসে গেছে। এক্ষেত্রে একটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সারা ভারত জুড়ে অভিযোগ রয়েছে, যেটা এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করা যায়নি। কোথাও কি দেখে মনে হচ্ছে এই দুটো বিলের ক্ষেত্রে বেশ কয়েকটি রাজ্যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ধাক্কা খেয়েছে? জনপ্রিয়তা ধাক্কা খেয়েছে সেটা বলা খুব মুশকিল। আমি তো বললাম অসমে এটা নিয়ে আমরা তো জানি, আমরা তো খবরেই দেখেছি যে অসমে এটা নিয়ে মানুষের মধ্যে বিশাল ক্ষোভ তৈরি হয়েছে। কারণ অ্যাকচুয়ালি পার্টিশনের ফলে যে দুটো রাজ্য মূলত এফেক্টেড হয়েছিল, 2-3টে রাজ্য, তার মধ্যে একটা পশ্চিমবঙ্গ, অসম, মানে ইস্টার্ন জোনের রাজ্যগুলো, কারণ বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ওখানে এসেছিল দেশভাগের ফলে। পাঞ্জাবেও দেশভাগ হয়েছে, পাঞ্জাবও ভেঙেছে, কিন্তু পাঞ্জাবের ক্ষেত্রে রিহ্যাবিলিটেশনটা অত্যন্ত সিস্টেম্যাটিক হয়েছিল। কাজেই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ওয়েস্ট বেঙ্গল। ইনফ্যাক্ট এই দেশভাগের ফলে ওয়েস্ট বেঙ্গলের যে ধাক্কাটা এসেছিল তার জের এখনো পর্যন্ত আমরা ভুগে চলেছি। কাজেই এই যে এনআরসি এবং যেটা বলা হলো যে কারা এদেশের নাগরিক বা কারা কোন সময়ে তারা ভারতবর্ষে এসেছে ইত্যাদি, নাগরিকত্ব আইন প্রণয়ন, এটা না খুব সহজ কথায় ব্যাখ্যা করা বা এই ছোট্ট কথার মধ্যে ব্যাখ্যা করা যাবে না। মানে এটা নিয়ে একটা আলাদা বড় শো হতে পারে। এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আপনি যেটা প্রশ্নটা করলেন যে মোদিজির মানে পপুলারিটি এই ইস্যুতে ধাক্কা খেয়েছে, সেটা দেখুন অসমে তো বিজেপি সরকার এসেছে, কাজে সেটা তো বলা যাবে না যে এই ইস্যুটা নিয়েই বিজেপি খুব বড় ধাক্কা খেয়েছে। কারণ বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বা ভোটের ক্ষেত্রে এই ইস্যুটাকে বিজেপি পার্টি একদম ইউজ করে। হ্যাঁ, কারণ জানি যে এটা ইউজ করলে বোধহয় খুব একটা কাজে দেবে না, হয়তো তাই। কারণ আমরা দেখেছি অন্য সবকিছু নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু ভোটের আগে বিজেপি কিন্তু এনআরসি বা সিএ নিয়ে কোন রকম বিশেষ কথাবার্তা বলেনি। কাজে এটা খুব স্পর্শকাতর একটা ইস্যু। কাজে সেজন্য সেটা তারা কিছুটা অ্যাভয়েডই করেছে। আমি জানি না পরবর্তীকালে তারা এটা নিয়ে কতটা এগোবে বা 2024-এর ভোটে এটা কতটা কাজে লাগাবে। কাজে সেটা খুব সাবধানে তাদের এগোতে হবে, এইটুকু বলতে পারি, কারণ এটা খুব সেন্সিটিভ একটা জায়গা। অত্যন্ত স্পর্শকাতর জায়গা। আরেকটি স্পর্শকাতর জায়গা আছে প্রদীপ সিং, সেটা হচ্ছে কাশ্মীরের 370 ধারা বিলোপ। নরেন্দ্র মোদী এবং বিজেপি মনে করে এটা তাদের সরকারের অত্যন্ত বড় কাজ হয়েছে 370 ধারা বিলোপ। জঙ্গি দমনে তারা সফল এবং একই সঙ্গে কাশ্মীরের লোকদের যে দীর্ঘদিন কাশ্মীরের উপর মৌরসিপাট্টা ছিল সেটা খানিকটা ক্ষুণ্ণ করা সম্ভব হয়েছে। এটা নরেন্দ্র মোদী মনে করেন যে তার জনপ্রিয়তাকে এগিয়ে রাখতে এটা উল্লেখযোগ্য ভূমিকা নেবে। কি বলবেন প্রদীপ সিং? দেখুন, আমি এটা বিশ্বাস করি না। তার কারণ হলো যে কোনো মানুষের ওপর দিয়ে সে তার অঞ্চলের ভূমির অধিকার, তার যদি অহংকার থাকে, এটা অন্যায় নয়। আমি বাংলায় জন্মেছি, আমি বাংলার ছেলে, আমি বাঙালি বলে যদি আমার মধ্যে সামান্য অহংকার দাম্ভিকতা থাকে, এটা আমার অন্যায় নয়। আমি বাঙালি। তা কাশ্মীরের লোকেদের মধ্যে যদি কাশ্মীর নিয়ে যদি এই তাদের আঞ্চলিক অস্মিতা থাকে, থাকতেই পারে।
তা সেটাকে গুঁড়িয়ে দেওয়া, দম্ভ দিয়ে, সেটা ক্ষমতা দিয়ে চাপিয়ে দেওয়া, সেটা যদি কোনো প্রধানমন্ত্রী তার বড় কাজ বলে মনে করে, সেটা করতেই পারে। সে কারোর ব্যক্তিগত ভাবনার উপর আমি প্রভাবিত করতে চাই না। 370 দ্বারা কেন হয়েছিল, 335 কেন ছিল, সেটা একটা সাময়িক সিস্টেম ছিল তৎকালীন স্বাধীনতার সময়, যখন কাশ্মীরের মহারাজা আমাদের সঙ্গে যুক্ত হন, তখন যে এগ্রিমেন্টের উপর দাঁড়িয়ে আমাদের সঙ্গে যুক্ত হন, সেই এগ্রিমেন্টে এই দুটি ধারাকে অস্থায়ী হিসেবে দেওয়া হয়েছিল। এই দুটি ধারাকে অনেকদিন আগেই কেউ তুলতে পারতো, কেউ তোলার চেষ্টা করেনি, সেটা আজকের দিনে নরেন্দ্র মোদী তুলেছে সরকার। এটা সরকারের কাজ বলে মনে করি, এটা একটা কাজ করেছেন তারা। কিন্তু এটার যার উপরে যদি গর্বিত হয়, এটা গর্ব হওয়ার মতো কিছু নয়। এটা দীর্ঘদিন আজকে যেত না, 10 বছর পরে যেত, 20 বছর পরে যেত, এই 370 একদিন যেতেই হতো, 35-এর ধারাকে একদিন যেতেই হতো। একটা অস্থায়ী আইনকে আপনি সারা জীবনের জন্য কোনো কিছু বিষয়ের উপর আপনি লাগিয়ে রাখতে পারেন না। সেই অস্থায়ী আইনটাকে যেতেই হতো কোনোদিন, সেটা তারা তুলে নিয়েছে, সেটা ভালো করেছে, আমার তো কিছু বলার নেই সেখানে। কিন্তু সেখানে যদি কাশ্মীর এর মানুষকে এই দমিয়ে দিয়ে, নিগড়ে দিয়ে, বুলডোজ করে যদি করা হয়, সে আমি তার বিরোধিতা করব। সেটা কাজ নয় সরকারের। সরকারের কাজ হলো সমস্ত মানুষকে তাদের সঙ্গে কথা বলে, প্রশাসনিক স্তরে দরকার পড়লে ডোর টু ডোর, দরকার পড়লে ভিলেজ টু ভিলেজ গিয়ে তাদের সঙ্গে কথা বলে, তাদেরকে কনফিডেন্সে নিয়ে তাদেরকে আমি কি দিতে পারি, তাদের কেন ভারতের পক্ষে থাকে সুবিধা, কেন ভারত এটা করলে সুবিধা, সেটা তাদের বুঝিয়ে তাদের কনফিডেন্সে নিয়ে সেই কাজ করা উচিত ছিল বলে আমি মনে করি। আর সিএ নিয়ে একটি বক্তব্য আছে, হয়তো তিনি এই জবাব দিতেন, কিন্তু নীলাঞ্জনের ভয়েস আজকে ডিস্টর্টেড হওয়ার জন্য আমরা তার ভয়েস বুঝতে পারছি না। আমি মহানন্দার কাছে যাচ্ছি। মহানন্দা, এই 370 বিলুপ্তি, এই বিষয়টিকে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী সরকার নানান ভাবে সেটাকে প্রতিভাত করছে। এই মাত্র নীলাঞ্জন এসছেন, আমার মনে হচ্ছে নীলাঞ্জন শেষ পর্বে বোধহয় তার মাইক্রোফোনটা ঠিক করতে পেরেছেন। নীলাঞ্জন, 370 ধারার ব্যাপারে কিছু বলার আছে? 370 ধারা বিলুপ্তি, এটা কি নরেন্দ্র মোদীর একটা বড় কাজ বলে মনে হয়? জয়ন্তদা, আজকে ভেরি সরি, মানে এই কমিউনিকেশনের জন্য আমি ঠিক মতো উত্তর দিতে অনেকগুলো কথা বলার আছে। 370 এটা লং পেন্ডিং ছিল। 300 এমনিতেই একটা মানে টেম্পোরারি একটা রিলিফ দেওয়ার একটা, যেটা দীর্ঘ বছর চলে এসছে, এবং সেই দীর্ঘ বছর ধরে চলে আসার জন্য এটা পেন্ডিং ছিল। সেইটা অ্যাবলিশ করা হয়েছে 35A। আমরা সবাই জানি দেশের মধ্যে দুরকম আইন তৈরি করে রাখলো, এবং সেই আইনের বলবৎ হওয়ার কারণে ভারত থেকে তারা বিচ্ছিন্নতাবাদরা সেখানে অ্যাডভান্টেজ নিচ্ছিল, এবং দীর্ঘ বছর ধরে ঘটনা চলেছে। এটা শুধু বিজেপি সরকারের ব্যাপার না, এটা দীর্ঘ বছর ধরে আমরা দেখে এসেছি। এবং ইতিপূর্বে যে কথাগুলি ওখানে আলোচনা হচ্ছিল, তার কয়েকটি উত্তর আমি আপনাকে দিচ্ছি সংক্ষিপ্ত সময়। মহানন্দ দিদিকে প্রণাম জানিয়ে বলি দিদিকে, যে দিদি আপনি বলছিলেন গুজরাট মহারাষ্ট্র আগে থেকে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট ছিল সেখানে, তো সেই বিষয়ে আপনাকে বলি দিদি, 47 এর পরে কিন্তু বেঙ্গল থার্ড কন্ট্রিবিউটর ছিল ভারতবর্ষের ট্যাক্স কালেকশনে। বেঙ্গল থার্ড কন্ট্রিবিউটর, আজকে সেটা কিন্তু 25 নম্বরে চলে, সম্ভবত 24 নম্বরে আছে ভারতবর্ষে। তো সেখানে সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আত্মসমীক্ষা করতে হবে, যে কি করে আমরা 24-এ চলে গেলাম। এটা প্রথম বিষয়। আপনার যে তার প্রেক্ষিতে বলছি। নোটবন্দির বিষয় আপনারা বলেছেন, নোটবন্দির বিষয় আপনাদেরকে আমি মনে করিয়ে দেবো। নোটবন্দি হওয়ার পরে 2019 সালে নির্বাচন হয়েছে, এবং সেই নির্বাচনে ভারতের আসমুদ্র হিমাচল থেকে কন্যাকুমারিকা ভারতবর্ষের মানুষ কিন্তু নরেন্দ্র মোদীজিকে তাদের মূল্যবান সমর্থন করেন, এবং সেই করার পরে তাকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করে জিতিয়ে নিয়ে এসছেন, এবং 2014 অফ ভোট আর সিট নিয়ে তিনি জিতেছেন। ফলে আজকে আমার এখানে বা আপনার এখানে বসে বলা নোটবন্দি একটা ব্লান্ডার নরেন্দ্র মোদীর, এটা ঠিক হবে না। কেন, ভারতবর্ষে সেই মানুষরা যারা ভোট দিয়েছিল তারা ঠিক করেছিল ওটা ঠিক, সেই জন্য তারা দ্বিতীয়বার 19-এ জিতিয়েছে। তৃতীয় কথা আপনারা যেটা এখানে আলোচনা করছিলেন, সেটা হচ্ছে কৃষকের বিষয়। অবশ্যই কৃষি মন্ত্রী যিনি তোমারজি, মাননীয় তোমার সাহেব, তিনি কৃষক সংগঠনদের সঙ্গে মিটিং করেছেন, কিন্তু দেখা গেল কিন্তু অনেক দেরিতে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, আমাদের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেছে।
আমরা যে কথা বলতে পারি সেটি হচ্ছে যে নরেন্দ্র মোদী যে জনপ্রিয়তা 2014-তে ছিল, 2021-এ সেই জনপ্রিয়তা ক্ষুণ্ণ হয়েছে কিনা আগামী দিন তা বলবে। তবে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা সামান্য হলেও একটু ভাটার টান এসছে। আমরা এই কথা বলে আজকের অনুষ্ঠান এবং দুপর্বে এই নরেন্দ্র জনপ্রিয়তা মোদী ব্যারোমিটার আগামী দিনে আরো বেশি ভোটে জিতবেন, আপনাকে এটা আমি বলে দিলাম। নরেন্দ্র মোদী আগামী 24 সালে আরো বেশি ভোটে জিতবেন। দেখে নিন, এনআরসি হওয়া সত্ত্বেও আসামে বিজেপি সরকার করেছে, ইউপিতেও বিজেপি সরকার করবে। কিন্তু তা সত্ত্বেও জানাচ্ছি বেটার লেট দ্যান নেভার। আমরা শেষ করলাম আজকের এই অনুষ্ঠান জনপ্রিয়তার ব্যারোমিটার। ধন্যবাদ, নমস্কার।